পেট্রোল অকটেনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। সংকট শুরুর পর থেকেই এই ধারণা সামনে এলেও তার সিংহভাগ আসলে নির্ভর আমদানি ব্যবস্থার ওপরে। ফলে গেল এক মাসে অপরিশোধিত তেল আসা কমে যাওয়ায় রিফাইনারি থেকে উৎপাদন কমেছে পণ্য দুটির। অন্যদিকে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে কন্ডেনসেটের উৎপাদন কমে যাওয়ায় আগের মতো পাওয়া যাচ্ছে না ওইসব জ্বালানি। সব মিলিয়ে তৈরি হয়েছে এই সংকট। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। পেট্রোল অকটেনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বছর চারেক আগে এক বক্তব্যে প্রতিষ্ঠিত হয় এমন দাবি, কিন্তু যুদ্ধ শুরু না হতেই কেন উল্টে গেল সেই বাস্তবতা? বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে দিনের সিংহভাগ সময় চলে যাচ্ছে জ্বালানি সংগ্রহে। যদি উৎপাদন হয়েই থাকে তাহলে আমাদের এত ভোগান্তি কেন? আর যদি সত্যি সংকট না হয়ে থাকে তাহলে কি প্রয়োজন আমার শপিং মল 6টা বাজে বন্ধ করা? কি প্রয়োজন আমার অফিস আদালত 4টা পর্যন্ত বন্ধ করা? অবশ্যই সংকট আছে। হাজার হাজার গাড়ি সিরিয়ালে পড়ে রয়েছে, তেল পায় না অনেকে, আর অনেক পাম্পে দেয় না। ঢাকা সিটির মধ্যে খালি এইটা, আর আপনি ওই কন্টেনারের উল্টা পাশে একটা আছে, ওইটা দিতে পরিবাগে। এইখানকার যে রিজার্ভটা ওটা সব জায়গায় আপনার রেশিও করে ডিস্ট্রিবিউশন করে দেন, তাহলে এইটা 4 ভাগ হয়ে অল্প সময়ে মানুষের কষ্টটা লাঘব হয়ে যাবে। তাহলে সত্যিকারের তথ্যটা কি? বিশ্লেষণ বলছে বর্তমানে দেশে পেট্রোলের বার্ষিক চাহিদা 4.5 লাখ টনের ওপরে। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কন্ডেনসেট থেকে আসে 40%। বাকি 60%ই আমদানি ব্যবস্থার উপর নির্ভরশীল, যার বড় অংশ আসে ইস্টার্ন রিফাইনারি থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে। কিন্তু গেল এক মাসে ক্রুড আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। ফলে সেখান থেকে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো। তাই সংকট দেখা দিয়েছে এই জ্বালানির। বিকল্প বন্দর ব্যবহার করে আমরা আনার চেষ্টা করছি, হরমুজ প্রণালীটা অ্যাভয়েড করে। তাতে দাম হয়তো বেড়ে যাবে, কিন্তু আমার সরবরাহ চ্যানেলটা ঠিক থাকবে। বাট স্টিল সরকার অত্যন্ত সচেতনভাবে সাপ্লাই চেইন ঠিক রেখেছে, এবং এপ্রিল মাসের সাপ্লাই চেইন ঠিক আছে, মার্চ মাসেরটা ঠিক ছিল। ইভেন আমরা মেতে কী হবে, জুনে কী হবে, সেই প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে করছি। ফলে ইনশাল্লাহ জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আসা যাক অকটেনের হিসাবে, বার্ষিক চাহিদা 4 লাখ টনের কিছু বেশি। এর মধ্যে সরাসরি আমদানি হয় অর্ধেকের ওপরে। বাকি তেলের 22% আসে দেশীয় গ্যাস ক্ষেত্রের কন্ডেনসেট থেকে, আর 18% উৎপাদিত হয় আমদানি করা কন্ডেনসেট থেকে। সাথে ইস্টার্ন রিফাইনারি থেকে আসে বাকি 10%। কিন্তু যুদ্ধ শুরুর পর কমেছে এই জ্বালানির আমদানিও, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। রিফাইনারি প্রোডাক্টটা যতদিন যদি শেষ হয়ে যায়, তাহলে রিফাইনারি থেকে আমাদের যে পেট্রোলটা আসতো সেটা বন্ধ হয়ে যাবে। আর অকটেন আমরা আসলে আমদানি করি, কিছু অকটেন আমদানি করি, কিছু আর ক্যাটালিস্ট আমরা আনি, যেগুলো আমরা ওই বর্তমানে যে পেট্রোল আছে পেট্রোলকে অকটেনে রূপান্তর করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কিছু জিনিস আমদানি করতে হয়। তো এইসব মিলিয়ে অকটেন পেট্রোলের উপর একটা চাপ আছে, বিশেষ করে ক্রুড সরবরাহ যদি বন্ধ থাকে। পেট্রোবাংলার তথ্যমতে গেল 5 বছরে গ্যাস ক্ষেত্র থেকে কন্ডেনসেট সরবরাহ কমেছে 2/3। তাই আগে বাড়তি তেল পাওয়া গেলেও তা কমছে ধীরে ধীরে। দেশেই উৎপাদন হচ্ছে চাহিদার শতভাগ পেট্রোল, যদিও এর বড় অংশ আমদানি করা কন্ডেনসেট ও ক্রুড অয়েলের উপর নির্ভরশীল। ফলে বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব দেওয়া হচ্ছে পেট্রোলেও। মূলত সব ধরনের জ্বালানির আমদানি ঠিক রেখেই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সরকারকে। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আজকের দিনে জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানী রমনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, সেই শুরুর যে উদ্বেগটা এখনো কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে, এবং সাধারণ মানুষের মধ্যে যে প্যানিকটা হয়েছে যে সেটি কিন্তু এখন পর্যন্ত এখনো পর্যন্ত রয়ে গেছে। সাধারণ মানুষের যে দীর্ঘ লাইনের আমরা বলে আসছি, সেই কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি। সকাল থেকে যে পরিস্থিতিটা দেখেছি আমরা, সকালে কয়েকটি পাম্প ঘোরার চেষ্টা করেছি, এবং সেই পাম্পগুলোতে আমরা দেখেছি যে নিয়মের তোয়াক্কা না করে অনেকে যে বিশেষ সুবিধায় যে তেল নিচ্ছেন, একই সাথে যে প্রয়োজনের অতিরিক্ত যে তেল সেটি নেওয়ার কারণে যে প্যানিক কারণে যে ঈদ সংকটটা তৈরি হয়েছে, সেই সংকট কিন্তু এখনো রয়েছে। আমরা দেখছিলাম যে পরিস্থিতি, যে দীর্ঘ সিরিয়াল এবং সাধারণ মানুষের সাথে যারা কথা বলছিলাম,
পেরিয়ে কিন্তু এখনো সেই ভোগান্তিটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা পাম্প মালিকদের সাথে কথা বলে আজকেও কিন্তু রাজধানীর প্রায় কয়েকটি পাম্প কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কিছু কিছু পাম্প কিন্তু তারা প্রয়োজন মূলত চাহিদা মেটাতে পারছে না, এবং চাহিদা কিছু ক্ষেত্রে বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু পাম্প মালিকগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। মূলত সরকারের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু মজুদ সরবরাহ কিন্তু ঠিক আছে, কিন্তু যে চাহিদা সেই চাহিদা আসলে অতিরিক্ত, মানুষের যে অতিরিক্ত নেওয়ার প্রবণতা, যার কারণে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। আমরা বাস্তব চিত্র কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি। তবে আসলে এই সংকট যদি এভাবে দীর্ঘায়িত হয়, যুদ্ধের প্রবণতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সংকট কিন্তু শুধুমাত্র জ্বালানিতে নয়, এই সংকট কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে খাদ্য এমনকি দেশের অর্থনীতিতেও পড়বে। সবকিছু মিলে দেশের যে জ্বালানি খাতের যে সংকট, এই সংকট কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ 1 মাসের যে দীর্ঘ সময় পার হলে সংকট কিন্তু একই ধরনের রয়ে গেছে। এই সংকটে এই ধারাবাহিকতা কিন্তু এর সংকটের এই প্রবণতা কিন্তু অন্য খাতেও পড়তে পারে। সবশেষে এই ছিল ফারুক, সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী রমনা থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ধীরে ধীরে বড় ধরনের দুঃসময় নেমে আসছে দেশের রপ্তানি খাতে। আগের অর্থনৈতিক সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বহু দেশে কেনাকাটা কমিয়েছে ক্রেতারা, যার প্রভাব পড়ছে বাংলাদেশি পণ্যে। উদ্যোক্তারা মনে করছেন শিগগিরই খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম, তাই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হবে অর্থনীতিতে। মইনুল হাসানের রিপোর্ট। বহির্বাণিজ্যের ক্ষেত্রে দেশের প্রধান চালক রপ্তানি আয়ে সংকট বাড়ছে কয়েক মাস ধরেই। সবশেষ মার্চে যা ছিল আরও অপ্রত্যাশিত, কেননা বছর ব্যবধানে সার্বিক রপ্তানি কমে 18%, আর তৈরি পোশাকের ক্ষেত্রে যা ছিল প্রায় 5 ভাগের 1 ভাগ। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে দেশে আসে $350 কোটি কম, অথচ 1 বছর আগেও যা ছিল 450 কোটির ওপরে। উদ্যোক্তাদের মতে যুদ্ধের আগে থেকেই বিভিন্ন দেশে সংকট চলছিল ট্রাম্প ট্যারিফের কারণে, যা আরও কঠিন করে তুলছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এই রপ্তানি যদি আমাদের সংকুচিত হয়, আমাদের কোনো ডাইভার্সিফাইড প্রোডাক্ট নাই, আমাদের ডেস্টিনেশনও লিমিটেড, এর মধ্যে যদি আমাদের ক্রেতা দেশগুলো যদি বিপদে পড়ে, ইনফ্লেশন হয়, এবং আজকেও দেখলাম যেভাবে এজিটেশন হচ্ছে আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে, তো তা আমার মনে হয় যুদ্ধটা বেশি দীর্ঘায়িত নাও হতে পারে। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে পোশাক ছাড়াও বড় ধরনের পতন হয়েছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়াসহ প্রধান খাতগুলোতে। শুধু তাই নয়, শীর্ষ 20 দেশের প্রত্যেক গন্তব্য থেকেই আয় কমেছে বছর ব্যবধানে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ কমেছে ইতালিতে, জার্মানি, ডেনমার্ক ও তুরস্কে কমেছে 29%, আর সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র থেকে আয় কমেছে 18%। একই সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার মতো বাজারও ছিল দুরবস্থায়। পরিস্থিতি উন্নতি করতে না পারলে দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়বে অর্থনীতিতে। বাংলাদেশের ইতিহাসে প্রথমই অনবরত 8 মাস ডিক্লাইন করে যাচ্ছে, এবং এইটার কারণে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ভয়াবহ সংকট কিন্তু রপ্তানি খাতে। ইরান যুদ্ধ যদি এটা কন্টিনিউ করে, তাহলে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে এটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করবে। এই মুহূর্তেই আমি অনুরোধ করব সরকারকে বিকল্প জ্বালানি ব্যবস্থা যেন তারা উদ্যোগ নেন। পিপলস কনফিডেন্স ব্যাক টু ব্যাক এফেক্টেড হওয়ার কারণে এই ধসটা পড়েছে। এখন আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে কিভাবে রিভাইভ করতে পারবো, আমাদের বিজনেসম্যানরা কিভাবে সরকারের সাথে বসে এই মার্কেট রিভাইভালের জন্য উদ্যোগ নেবেন, সেটা হচ্ছে এখন দেখার সময়। সবশেষ অর্থ বছরের ধারাবাহিকতায় 2025-26-এ $5,500 কোটি রপ্তানির লক্ষ্য দেয় সরকার, কিন্তু তা অর্জনে বাকি 3 মাসে আনতে হবে $2,000 কোটি, যা প্রায় অসম্ভব। মইনুল হাসান, 71, ঢাকা। এলডিসি উত্তোলন পেছাতে বাংলাদেশের যৌক্তিক কারণ আছে, আর যেখানে যথাযথ প্রক্রিয়া মেনে নেওয়া হচ্ছে পদক্ষেপ। এনইসি ভবনে এক অনুষ্ঠান শেষে একথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বৈশ্বিক জ্বালানির বাজারে যে অস্থিরতা চলছে তাতে বড় ধরনের আর্থিক চাপ সামাল দিতে হচ্ছে। নির্বাচিত সরকার হিসেবে জনগণের কথা ভেবে তেলের দাম বাড়ানো হয়নি, তবে লম্বা সময় ধরে এই বোঝা বহন করা সম্ভব হবে না। বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আগামী দিনে যে ফাইন্যান্সিংগুলো করব, এখানে কস্ট অফ ফাইন্যান্সিং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এবং
সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে এনইসি ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, দেখুন, এই বছরের নভেম্বরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করার কথা, এটা পূর্ব নির্ধারিত একটা শিডিউল। কিন্তু এই শিডিউল বাস্তবায়নের জন্য যে তিনটি শর্ত, অর্থাৎ মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত যে ঝুঁকি সূচক, এই তিন সূচকে কিন্তু বাংলাদেশ পাশ করেছে। সেই হিসাবে এই বছরের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে ব্যবসায়ীরা, বেসরকারি খাতের যে উদ্যোক্তারা আছেন, তারা দাবি জানিয়েছেন যে বাংলাদেশ এই বছরের নভেম্বরে যদি এলডিসি গ্র্যাজুয়েশন করে তাহলে অর্থনৈতিকভাবে একটা চাপ সৃষ্টি হবে এবং বিশেষ করে রপ্তানি আয়ের উপর সেই চাপটা পড়বে। এবং সেজন্য কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানোর জন্য তারা দাবি জানিয়েছেন। তবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও যে 3 বছর সময় পাওয়া যাচ্ছে, সেই বিষয়টাও কিন্তু আলোচনায় আছে। অর্থাৎ 2029 সাল পর্যন্ত, এই বছর যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয় তাহলে 2029 সাল পর্যন্ত কিন্তু এই চলমান সুযোগ, এলডিসি থাকা অবস্থায় যে সুযোগ সুবিধা বাংলাদেশ পেত, সেটি অব্যাহত থাকবে। উন্নত দেশগুলো সেই সুযোগ সুবিধা দিবে। তো সেই হিসাবে ব্যবসায়ীদের দাবি কিন্তু এই 3 বছর যেন এলডিসি গ্র্যাজুয়েশন না হয়। 29 সালে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয় তাহলে 2032 সালে 32 সাল পর্যন্ত এই সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। এবং আজকে যে আলোচনা হয়েছে এলডিসি গ্র্যাজুয়েশনের বাংলাদেশ কতটুকু প্রস্তুত আছে সেই মূল্যায়ন নিয়ে বহুমুখী অংশীজন এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, যেখানে অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, দেশের অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। সেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আসলে জ্বালানির যে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেটি সামাল দিতে যে বাংলাদেশ হিমশিম খাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতির যে দুরবস্থা, গত কয়েক বছর ধরে ব্যাংক খাতের যে দুরবস্থা, বিনিয়োগ নেই, কর্মসংস্থানে ঘাটতি আছে, বেকারত্ব বাড়ছে, এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ যদি এই বছরের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন করে তাহলে আর্থিকভাবে বড় ধরনের চাপে পড়বে। সেজন্যই কিন্তু নতুন সরকার, নির্বাচিত এই সরকার কিন্তু ইতিমধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য একটি চিঠি দিয়েছে এবং আজকে আলোচনার মাধ্যমে কিন্তু অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এবং যথাযথ প্রক্রিয়া মেনে পদক্ষেপ নিচ্ছে তারা, এবং তাদের কাছে যথেষ্ট এভিডেন্স রয়েছে। ফারুক, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এনইসি ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমাদের রাকিব হোসেন। দর্শক, জাতীয় রাজস্ব ভবনে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেছে বাণিজ্যিক সংস্থাগুলো। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের যাচ্ছি সহকর্মী মইনুল হাসানের কাছে, যিনি সেখানে রয়েছেন। মইনুল। ফারুক, আপনি জানেন প্রত্যেক বছরই কিন্তু বাজেট ঘিরে বাজেটের আগে প্রাক বাজেট আলোচনা করা হয় বিভিন্ন চেম্বার অফ কমার্সের সাথে। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের মতো কিন্তু এনবিআর চেয়ারম্যান বিভিন্ন চেম্বারের সাথে, অর্থাৎ আমেরিকান বাংলাদেশ চেম্বার, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার, চায়না বাংলাদেশ চেম্বার, ইউরো বাংলাদেশ চেম্বার এবং উইমেন চেম্বারের সাথে কথা বলেছেন এবং সেখানে কিন্তু এই সংগঠনগুলো বিভিন্ন দাবি তুলে ধরেছেন। বিশেষ করে আমেরিকান চেম্বার অফ কমার্স, তারা আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্স তারা দাবি করেছেন যে পানীয়ের ক্ষেত্রে যে সম্পূরক শুল্ক 30%, সেটিকে কমিয়ে 15% করার ক্ষেত্রে, এবং একই সাথে বাংলাদেশে কিন্তু প্রায় 85% সিগারেটের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, সেটিকে তারা স্পেসিফিক ট্যাক্স অর্থাৎ সুনির্দিষ্ট কর হার নির্ধারণের সুপারিশ করেছে। এবং এর পাশাপাশি আরও বিভিন্ন তামাক পণ্য থেকে শুরু করে বিনিয়োগ আসার ক্ষেত্রে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স কাঠামোর পরিবর্তন তারা চেয়েছেন। এবং এর পাশাপাশি উইমেন চেম্বার অফ কমার্স তারা বলেছেন যে বর্তমান যে 4 লক্ষ টাকা নারীদের ক্ষেত্রে আয়কর সীমা নির্ধারণ করা হয়েছে, সেটিকে বাড়িয়ে 4.5 লক্ষ টাকা করা, এবং এসএমই যে উদ্যোক্তা রয়েছেন, যারা নতুন করে উদ্যোক্তা হন নারী, তাদের ক্ষেত্রে ট্যাক্স হার মৌকুফ করা, যেন তারা তাদের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন। এর পাশাপাশি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার, সেক্ষেত্রে তারা বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে বা বন্দর রয়েছে, সেখানে কিন্তু রিফান্ড প্রক্রিয়া চালু রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র বেনাপোল কাস্টমস
বা বেনাপোল বন্দরে এই প্রক্রিয়া চালু নেই। গত 30 বছর ধরে কিন্তু সেখানে বিভিন্ন ব্যবসায়ীর প্রায় কয়েক কোটি টাকা তারা রিফান্ড সেটা ফেরত পাননি এখনও। এর পাশাপাশি ইউরো চেম্বার তারা বলেছে যে চার্জ যে রয়েছে সেটিকে যৌক্তিক করা। সেক্ষেত্রে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু এই চার্জ যে রয়েছে সেটা থেকে বের হয়ে এসে সম্পদ করের দিকে নজর দেবে এবং পাশাপাশি সিগারেটের ক্ষেত্রে কর হার কমানো কিংবা তা যৌক্তিক করার কোনো সিদ্ধান্ত দেননি। ফারুক, অসংখ্য ধন্যবাদ। দর্শকদের রাজস্ব ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঈনুল হাসান। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে ইরাকি জাহাজ, এমন ঘোষণা দিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে দেশটি জানায়, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ শুধু শত্রু দেশগুলোর জন্য প্রযোজ্য হবে, যেখানে বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে ইরাক। দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বিবৃতিতে সামরিক কমান্ড জানায়, মার্কিন দখলদারিত্বের ক্ষতচিহ্ন বহন করে এমন একটি জাতির সার্বভৌমত্বের প্রতি তেহরান শ্রদ্ধাশীল। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে ইরানের টোল বুথ ব্যবস্থার অধীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামুদ্রিক যান চলাচল কিছুটা বাড়লেও তা এখনও স্বাভাবিক সময়ের চেয়ে 90% কম। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।